যেটা নিয়ে আজকে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইকোনমিক্সের। আমরা আজকে ইন্ডিয়ান ইকোনমিক্সের যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকিং সম্পর্কে ডিসকাস করব। সেটা হচ্ছে ভারতের ব্যাংকিং বা ইন্ডিয়ান ব্যাংকিং সম্পর্কে ডিসকাস করব। আচ্ছা দেখো, ইন্ডিয়ান ব্যাংকিং যেটা আমাদের যে ব্যাংকিং ব্যবস্থাটা সেটা কিভাবে পরিচালিত হয় বা ব্যাংকিং ব্যবস্থা কিভাবে রেগুলেট হয় সেই সংক্রান্ত আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তো ব্যাংক বলতে গেলেই প্রথমে আমাদের যেটা ফার্স্ট ব্যাংক, যে ব্যাংক আমাদের যে তৈরি হয়েছিল, ঠিক আছে, প্রথম যে ব্যাংক তৈরি হয়েছিল সেটা কিন্তু আমাদের ইংরেজদের হাত ধরে হয়েছিল। এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কবে আসে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কবে আসে বলো, পারবে? 1600 খ্রিস্টাব্দে। 1600 খ্রিস্টাব্দে ভারতে এসেছিল। তারা কি করতে এসেছিল? ট্রেড করার জন্য এসেছিল। তো 1600 খ্রিস্টাব্দে আহ, তো 1600 খ্রিস্টাব্দে তারা ভারতে আসার পর ভারতে কি করেছিল? তারা ট্রেড করার জন্য আসে। তারপর আমরা জানি ভারতে বাণিজ্য কুটির স্থাপন করে জাহাঙ্গীরের সময়। তো এইভাবে করতে করতে তারা আমাদের রেগুলেটিং অ্যাক্ট হয়। এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে ভারতের প্রথম ব্যাংক, ঠিক আছে, ফার্স্ট ব্যাংক, ভারতের প্রথম ব্যাংক, তো ভারতের প্রথম ব্যাংক, ঠিক আছে, তৈরি হয়। কবে তৈরি হয় ভারতের প্রথম ব্যাংক? তৈরি হয় 1770, 1770 খ্রিস্টাব্দে ভারতের প্রথম ব্যাংক তৈরি হয়। সেটা হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। প্রথম ব্যাংক হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান ভারতে তৈরি হয়। এটা ছিল ভারতের প্রথম ব্যাংক। তো সেটা কেন তৈরি করা হয়েছিল? অ্যাকচুয়ালি তখন 1770 মানে ব্রিটিশরা ট্রেড করার জন্য তারা কি করতো, ভারত থেকে যত অর্থ সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, তারা ব্রিটেনে নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাংক তাদের প্রয়োজন ছিল। এই জন্য তারা নিজেদের সুবিধার জন্য ব্যাংক অফ হিন্দুস্তান তৈরি করা হয়েছিল। তারপর কি হয় আমরা জানি, আমাদের তিনটে প্রেসিডেন্সি ছিল। আমাদের তিনটে প্রেসিডেন্সি ছিল। প্রেসিডেন্সি বুঝি, প্রেসিডেন্সি আমাদের ছিল কি কি প্রেসিডেন্সি ছিল ভারতে প্রথম? মুম্বাই, মাদ্রাজ আর বাংলা। তিনটে প্রেসিডেন্সি ছিল। এখানে ছিল আমাদের বোম্বে প্রেসিডেন্সি, এখানে ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি, আর এখানে ছিল বেঙ্গল প্রেসিডেন্সি। তাহলে তিনটে প্রেসিডেন্সি, তার মধ্যে সবচেয়ে প্রথম প্রেসিডেন্সি ছিল বেঙ্গল প্রেসিডেন্সি, তারপর ছিল আমাদের বোম্বে প্রেসিডেন্সি, তারপর আমাদের ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি। তো এই তিনটে প্রেসিডেন্সিতে তারা কি করে? ব্যাংক তৈরি করা শুরু করে। প্রথম বেঙ্গল প্রেসিডেন্সিতে ব্যাংক তৈরি করা হয় কবে? 1806 খ্রিস্টাব্দে। বোম্বে প্রেসিডেন্সিতে তৈরি করে 1840 খ্রিস্টাব্দে, আর মাদ্রাজ প্রেসিডেন্সিতে তৈরি করে 1843 খ্রিস্টাব্দে। তাহলে এই তিনটে প্রেসিডেন্সিতে তারা ব্যাংক তৈরি করে নিজেদের সুবিধার জন্য। এরপর প্রথমবার ভারতের মানে বেঙ্গলের এই যে ব্যাংক ছিল, এটাকে হচ্ছে প্রথম সাকসেসফুল ব্যাংক ছিল। এটাকে বলা হতো ব্যাংক অফ বেঙ্গল। নাম ছিল কি? ব্যাংক অফ বেঙ্গল। ঠিক আছে, ব্যাংক অফ বেঙ্গল। 1806-তে ব্যাংক অফ বেঙ্গল তৈরি করা হয়। এবার এই যে প্রথম ব্যাংক তৈরি করা হলো, এরা কিন্তু ব্রিটিশদের কারেন্সি নিয়েই চলতো। এরা নিজেরা নোট ছাপাতে পারতো না। তাহলে এদেরকে নোট ছাপানোর অধিকার দেওয়া হয় কবে? এদের যে কারেন্সি ইস্যু করা বা নোট ছাপানোর অধিকার এই তিনটে প্রেসিডেন্সি ব্যাংককে দেওয়া হয় কবে? 1861-এ। 1861 সালে 1861-এ এই ব্যাংকগুলোকে কি করা হয়? নোট ছাপানোর অধিকার দেওয়া হয়। তো এইভাবে যখন চললো, চলতে চলতে কি হলো, আমাদের প্রথম ব্যাংক তৈরি হয় যেটা আমাদের ভারতীয়দের মূলধনে তৈরি হয়। সেটা যেটা আমাদের এখনো কাজ রয়েছে, সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি। তাহলে পিএনবি তৈরি হয় এরপরে। পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কবে তৈরি হয়? 1895-এ আমাদের পাঞ্জাব পাটিয়ালাতে তৈরি হয়। কে তৈরি করেছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক? লালা লাজপত রায়। Very good. Lala Lajpat Rai. Lala Lajpat Rai is the founder of Punjab National Bank, PNB। ঠিক আছে, তো এটা এখনো আমাদের চলছে। এরপর কি হয় আমাদের 1921 সালে, খুব ইম্পর্টেন্ট একটা ইয়ার হচ্ছে 1921, 1921 সালে। 1921 সালে কি হয়? এই যে তিনটে প্রেসিডেন্সি ব্যাংক ছিল, কোনটা? বেঙ্গল প্রেসিডেন্সি ব্যাংক, বোম্বে প্রেসিডেন্সি ব্যাংক, আর মাদ্রাজ প্রেসিডেন্সি ব্যাংক, তিনটে ব্যাংককে 1921 সালে একত্রিত করা হলো, ইউনাইট করা হলো, এবং তার নাম দেওয়া হলো কি? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। নাম দেওয়া হলো কি? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া।
কবে হলো এটা? 1921 সালে। 1921 সালে তৈরি করা হলো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এই তিনটা প্রেসিডেন্সি ব্যাংককে একত্রিত করে তৈরি করা হলো। এরপর ভারত স্বাধীন হয়ে গেল। স্বাধীন হওয়ার পর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে 1955 খ্রিস্টাব্দে কি করা হলো? ইম্পেরিয়াল ব্যাংককে কি করা হলো? ন্যাশনালাইজড করা হলো। ন্যাশনালাইজড, ন্যাশনালাইজড মানে যেটাকে বলা হয় জাতীয়করণ করা হলো। হ্যাঁ, জাতীয়করণ করা হলো এবং তার নামকরণ কি করা হলো? सबको पता होना चाहिए। তৈরি করা হলো স্টেট ব্যাংক। এসবিআই, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তৈরি করা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারছো? তিনটে প্রেসিডেন্সি ব্যাংক, ঠিক আছে, তিনটে প্রেসিডেন্সি ব্যাংক একত্রিত হয়ে ইম্পেরিয়াল ব্যাংক, সেই ইম্পেরিয়াল ব্যাংকে ন্যাশনালাইজড করে তৈরি করা হলো এসবিআই। তার মানে এসবিআই এর কত পরিমাণ বড় শেয়ার রয়েছে বুঝতে পেরেছো আশা করি। তাহলে ভারতে এসবিআই যদি বন্ধ হয়ে যায়, ভারতের ব্যাংকিং সিস্টেমটাই বন্ধ হয়ে যাবে। দেখো, আশা করি এতটা প্রত্যেকের ক্লিয়ার। বলে এর মধ্যে কারো কোনো জিজ্ঞাস্য বিষয় থাকলে বলতে পারো। যদি ক্লিয়ার হয় আমি পরের পেজে যাব। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট দেখো তো এসবিআই গঠন হয়ে গেল। তো আমরা প্রথমে এই এসবিআই সম্পর্কে কিছু ইনফরমেশন ডিসকাস করব। তো প্রথমে এসবিআই তো আমি অলরেডি ডিসকাস করলাম কবে তৈরি হয়েছে, 1955 সালে এসবিআইকে ন্যাশনালাইজ করা হয়েছে। তো এটা নিয়ে আমাদের কোনো মতপার্থক্য নেই। তো এর যে হেডকোয়ার্টার, এসবিআই যে হেডকোয়ার্টার কোথায় রয়েছে? হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে, ঠিক আছে, হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। তো এই যে এসবিআইটা রয়েছে, এটা আমাদের ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক, ঠিক আছে, ভারতের সবচেয়ে বৃহত্তম সরকারি ব্যাংক। তো একমাত্র এই ব্যাংকটা, আমাদের যতগুলো ব্যাংক আছে তার মধ্যে এই ব্যাংকটার নাম কিন্তু গিনেস বুকে রয়েছে। মনে রাখবে, আমাদের ব্যাংকের মধ্যে এসবিআই এর নামটাই কিন্তু একমাত্র গিনেস বুকে রয়েছে। অন্যান্য কোনো ব্যাংকের নাম, ভারতের কোনো ব্যাংকের নাম কিন্তু গিনেস বুকে নেই, একমাত্র এসবিআই এর নাম গিনেস বুকে রয়েছে। এর সব থেকে বেশি শাখা রয়েছে পৃথিবীর সমস্ত জায়গায়, প্রায় 18,000 প্লাস, 18,000 প্লাস এদের ব্রাঞ্চ রয়েছে। বুঝতে পারলে, এই জন্য এর নাম গিনেস বুকে আমাদের রয়েছে। যখন ভারতে এই এসবিআই ছিল, এসবিআই কি করা হয়, এসবিআই এর সঙ্গে কিছু অ্যাসোসিয়েট ব্যাংক তৈরি করা হয়। অ্যাসোসিয়েট ব্যাংক বলতে কি, সাহায্য করার জন্য, যেটাকে আমরা সহযোগী ব্যাংক বলে থাকি। এই রকম 7টা অ্যাসোসিয়েট ব্যাংক তৈরি করা হয়েছিল। সেই ব্যাংকগুলো কি কি ছিল, এক সেকেন্ড বলছি। সেই ব্যাংক ছিল খুব সিম্পল, সবের প্রথমে হচ্ছে শুরুটা একই, যে স্টেট ব্যাংক অফ, এটা সবার ক্ষেত্রে কমন, ঠিক আছে, স্টেট ব্যাংক অফ। প্রথমে রয়েছে কি, বিকানির, BIKANER, স্টেট ব্যাংক অফ বিকানির অ্যান্ড জয়পুর। মানে কোন জায়গা হবে বিকানির আর জয়পুর? মানে রাজস্থান এরিয়ার জন্য, রাজস্থান এরিয়ার জন্য। তারপরে কি, স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ বুঝতেই পারছি কোথায়, তেলেঙ্গানা। তেলেঙ্গানাতে রয়েছে এখন হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের কি স্পেলিং ভুল আছে গো? হ্যাঁ, এইটা হায়দ্রাবাদ। ওকে, নাম্বারে স্টেট ব্যাংক অফ রয়েছে। তারপরে কি, ইন্দোর। ইন্দোর কোথায় রয়েছে বাবু? এমপি। এমপি। সবচেয়ে ক্লিনেস্ট সিটি, পরপর কনজিকিউটিভ 5 টাইমস ক্লিনেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, ইন্দোর। ইন্দোর কি নামে পরিচিত? নিকনেম মিনি মুম্বাই, মনে পড়ে? মনে রাখতে হবে। তারপরে স্টেট ব্যাংক অফ মাইসোর। মাইসোর বর্তমান নাম কি? মাইসুরু, কর্ণাটক তো। কর্ণাটকা, ভেরি গুড। তারপরে রয়েছে কি, স্টেট ব্যাংক অফ পাটিয়ালা। পাটিয়ালা কোথায়? পাঞ্জাব। পাঞ্জাব। আর হচ্ছে স্টেট ব্যাংক, সরি কন্টিনিউ, হ্যাঁ, স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র। সৌরাষ্ট্র কোথায় এখন? গুজরাট কি? গুজরাট। গুজরাট সৌরাষ্ট্র হচ্ছে, গুজরাটের নাম সৌরাষ্ট্র। এটা পাওয়া হবে না। আচ্ছা, আর 7 নাম্বার যেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ত্রিবাঙ্কুর, ঠিক আছে, যেটা হচ্ছে ত্রিবাঙ্কুর মানে কোন জায়গায়? ওই কেরালা বা তামিলনাড়ু কোনায়? তামিলনাড়ু, তামিলনাড়ু, ত্রিবাঙ্কুর তামিলনাড়ু, ঠিক আছে। তাহলে এই 7টা প্রথমে অ্যাসোসিয়েট ব্যাংক ছিল, ঠিক আছে।
এরপর পরে কি হয় 2017-তে আরো 5টা ব্যাংকে অ্যাড করা হয়, কিন্তু বর্তমানে যেটা 8 নম্বর ব্যাংক সেটা সবার শেষে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে ভারতীয় মহিলা ব্যাংক। ঠিক আছে, ভারতীয় মহিলা ব্যাংক, ভারতীয় মহিলা ব্যাংক। ঠিক আছে, এই যে ভারতীয় মহিলা ব্যাংক এটা সবার শেষে অ্যাড করা হয়েছে স্টেট ব্যাংকের অ্যাসোসিয়েট ব্যাংক। এটা হচ্ছে 2017 সালের 1 এপ্রিল এটাকে এসবিআই এর অ্যাসোসিয়েট ব্যাংক হিসেবে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো এই যে স্টেট ব্যাংকের আমাদের ট্যাগ লাইনটা জানতে হবে। স্টেট ব্যাংকের ট্যাগ লাইন বলতে পারবে কেউ? ব্যাংকের একটা ট্যাগ লাইন থাকে না, এলআইসি জিন্দেগি কে সাথ ভি জিন্দেগি কে বাদ ভি, এসবিআই ট্যাগ লাইন কি? এটা হচ্ছে উইথ ইউ অল দ্য ওয়ে। এটা হচ্ছে এসবিআই ট্যাগ লাইন। ওকে, ক্লিয়ার? এতটা আশা করি প্রত্যেকের ক্লিয়ার। ঠিক আছে, এবার দেখো। স্যার, হ্যাঁ ত্রিভাঙ্কুর স্পেলিংটা কি ঠিক আছে? হ্যাঁ, এটা ত্রিবাঙ্কুর অ্যাকচুয়ালি ত্রবাঙ্কুর বলা হয়, ত্রবাঙ্কুর, TRAVANCUR। এটা স্পেলিং একদম ঠিক আছে, এটাকে আমরা বাংলায় ত্রিবাঙ্কুর বলি, কিন্তু অ্যাকচুয়ালি ত্রিবাঙ্কুর উচ্চারণ তো নয়, এটা অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে ত্রবঙ্কুর। ঠিক আছে, তো আমরা ত্রিবাঙ্কুর বলি, আমাদের মানে বাঙালির তো ইংরেজি বুঝতেই পারছো, বাঙালির ইংলিশটা খুব স্যার, সুন্দর 8 হয়। নম্বর ব্যাংকটা কোথায় আছে স্যার? কোথায়? এই যে ভারতীয় মহিলা ব্যাংক যেটা আছে। এটা কোথায় আছে বলতে, এটা স্টেট ব্যাংকের অ্যাসোসিয়েট ব্যাংক, এটা সব জায়গাতে এদের ব্রাঞ্চ আছে। আচ্ছা, ভারতীয় মহিলা ঠিক ব্যাংক আছে। সব জায়গায় ব্রাঞ্চ আছে। ঠিক আছে, তো এটা আমাদের দেখো আমরা ব্যাংকগুলো ডিসকাস করলাম। এবার কিছু কিছু ব্যাংক, যে কোন ব্যাংক কবে তৈরি হয়েছিল সেগুলো আমাদের একটু ছোট্ট করে জানতে হয়। প্রথমটা আমরা জানি ব্যাংক অফ বেঙ্গল। কবে হয়েছিল ব্যাংক অফ বেঙ্গল? দাঁড়াও, এটা এরকম করে না, অন্যভাবে লিখছি, দাঁড়াও এক সেকেন্ড। কয়েকটা ব্যাংকের নাম বলছি এখানে, কয়েকটা লাগবে আমাদের। ব্যাংক অফ বেঙ্গল বলো, এক্ষুনি বলেছি, বলো। আরে প্রথম ব্যাংক, 1870। সরি, 1806 স্যার। 1806, 1806 ঠিক আছে, 1806 ব্যাংক অফ বেঙ্গল, এটা প্রথম ব্যাংক। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপর আমাদের ব্যাংক অফ ইন্ডিয়া, কয়েকটা আমাদের একটু লাগবে। ঠিক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া কবে তৈরি করা হয়? 1906, 1906। কয়েকটা লাগবে, আমি সব বলবো না, সব করার দরকার নেই। ব্যাংক অফ ইন্ডিয়া 1906 লাগে। ঠিক আছে, তারপর হচ্ছে ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংক তৈরি করা হয় 1919, 1919। ঠিক আছে, আচ্ছা, কানাড়া ব্যাংক, CANARA, কানাড়া ব্যাংক। কানাড়া ব্যাংক তৈরি করা হয় কবে? 1910, 1910। তারপর হচ্ছে নাম্বার 5, ইউকো ব্যাংক, UCO, ইউকো ব্যাংক। ইউকো ব্যাংক তৈরি করা হয় কবে? আমাদের 1950-এ, 1950, 1950 সালে তৈরি করা হয় ইউকো ব্যাংক। আর 6 নম্বর আমাদের জানতে হবে পিএনবি। তো জানি, বলো পিএনবি কবে? এক্ষুনি বললাম 1895। 1895, 1895। 95 না 94 বলছিলাম বলো তো? 95 বলছেন স্যার। 95, 1895, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, আর হচ্ছে আমাদের ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স, এটা প্রচুরবার পরীক্ষায় এসেছে, ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স। এটা তৈরি করা হয়েছে 1943। ঠিক আছে, 1943। আর হচ্ছে ঠিক আছে, এগুলো করলেই হবে। মোটামুটি 7টা ব্যাংকের নাম আমি বললাম। এই 7টা ব্যাংকের নাম আমাদের একটু মনে রাখতে হবে যে কোনটা কবে তৈরি করা হয়েছিল। করেছো? নোট ডাউন করেছো? হ্যাঁ স্যার। তো এবার দেখো আমাদের যে ব্যাংক ব্যবস্থা, ব্যাংক তৈরি করার জন্য বেশিরভাগ ব্যাংক কি হয়, ব্যাংকের যে ব্রাঞ্চ হয়, ব্যাংকে কি করা হয় বেশিরভাগ হচ্ছে স্বাধীনতার পরে কি সমস্যা হলো, আমাদের যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, ব্যাংক তো হয়ে গেল,
কিন্তু তাতেও কি সমস্যা ফেস হলো, এই ব্যাংকগুলো সবসময় চাইবে তাদের যে ব্রাঞ্চ হবে সে ব্রাঞ্চগুলো কোথায় চাইবে, শহরে তৈরি করতে চাইবে। ঠিক আছে, শহরে তৈরি করতে চাইবে, তাহলে কি হবে, শহরের লোকের কাছে অর্থ থাকবে, গ্রামের লোকের কাছে থাকবে না। এই জন্য স্বাধীনতার পরে ব্যাংকগুলো কি হলো, সমস্যার সম্মুখীন হতে থাকলো। এবং বেশিরভাগ সমস্যা কাদের জন্য, বড় বড় যারা ব্যবসায়ী রয়েছে তারা এদের কাছ থেকে টাকা নেবে, টাকা যেমন নেবে তার সাথে সাথে লসও হয়। এই যে নীরব মোদি থেকে শুরু করে এদের কথা আমরা জানি। তো এই কারণে আমাদের কি হয়, ব্যাংকিং ব্যবস্থার সমস্যা হয়। তো এই ব্যাংকিং ব্যবস্থাকে, ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমটাকে আমরা একটু ভাগ করব। ঠিক আছে, একটা এ করবে যে ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম, ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম, ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমকে আমরা দু রকম ভাগ করতে পারি। কিছু ব্যাংক হয় যেটা হচ্ছে শিডিউল্ড ব্যাংক, SCEDULED, শিডিউল্ড ব্যাংক। ঠিক আছে, শিডিউল্ড ব্যাংক। আর কিছু হয় যে আনশিডিউল্ড ব্যাংক। এবার শিডিউল আনশিডিউল্ড কি, যারা রিজার্ভ ব্যাংকের গাইডলাইন মেনে ব্যাংকিং ব্যবস্থা ব্যাংকে থাকবে তাদেরকে আমরা শিডিউল ব্যাংক বলবো, আর যারা RBI এর গাইডলাইন মানবে না তাদেরকে আমরা আনশিডিউল্ড ব্যাংক বলবো। ঠিক আছে, যত আমাদের পাবলিক ব্যাংক বা প্রাইভেট ব্যাংক রয়েছে সবাই কিন্তু শিডিউল ব্যাংকের মধ্যে পড়ে। আনশিডিউল্ড ব্যাংক হচ্ছে অন্য, সেগুলো হচ্ছে একটু অন্যরকম ফাইন্যান্সিয়ালের মধ্যে পড়ে। তো এই শিডিউল ব্যাংকের মধ্যে থাকে কিছু শিডিউল কমার্শিয়াল ব্যাংক, মানে যারা হচ্ছে বাণিজ্য করার জন্য কমার্শিয়াল ব্যাংক থাকে, শিডিউল কমার্শিয়াল ব্যাংক। আর থাকে কিছু কিছু শিডিউল কোঅপারেটিভ ব্যাংক। কোঅপারেটিভ মানে কি, যারা যৌথ মালিকানার ভিত্তিতে থাকবে, কোঅপারেটিভ। তাহলে শিডিউল ব্যাংকের দুটো ভাগ, একটা হচ্ছে কমার্শিয়াল শিডিউল আর হচ্ছে কোঅপারেটিভ শিডিউল। এই যে শিডিউল কমার্শিয়াল ব্যাংক, এর মধ্যে রয়েছে আমাদের SBI এবং তার অ্যাসোসিয়েট, এই যে এতগুলো নাম বললাম এসবিআই আর তার অ্যাসোসিয়েট ব্যাংক রয়েছে। তারপর রয়েছে এছাড়া আমাদের কমার্শিয়াল ব্যাংক, শিডিউল ব্যাংকের মধ্যে রয়েছে আমাদের IDBI, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। IDBI ব্যাংক রয়েছে, এটা কিন্তু জেনারেল ব্যাংকের মতো নয়, এদের কিছু স্পেশাল পাওয়ার থাকে। ঠিক আছে, IDBI এর অনেক রকম পাওয়ার থাকে। এরপরে থাকে আমাদের যেসব ফরেন ব্যাংক থাকে, এই ফরেন ব্যাংক কিন্তু আমাদের অন্যান্য ব্যাংকের থেকে এদের পাওয়ার একটু আলাদা থাকে, অনেক রকম ওদের যাকে বলে ইমিউনিটি থাকে। যাই হোক, এরপর থাকে আমাদের RRB নাম জানি, রেলের নয়, রিজিওনাল রুরাল ব্যাংক। এক্সাম হয় দেখবে, RRBর এক্সাম হয়। ঠিক আছে, এই রিজিওনাল রুরাল ব্যাংক থাকে এর মধ্যে, রিজিওনাল রুরাল ব্যাংক থাকে কমার্শিয়ালের মধ্যে। এছাড়া থাকে আমাদের অন্যান্য কিছু শিডিউল ব্যাংক এর মধ্যে থাকে। আর এই যে কোঅপারেটিভ ব্যাংক, ঠিক আছে, এই SBI, IDBI, এইগুলো এই যে কমার্শিয়াল ব্যাংক থাকে, এই যে এদের মধ্যে, সরি এটা বাদ দিয়ে, ফরেন ব্যাংকটা বাদ দিয়ে, SBI আর অ্যাসোসিয়েট, সরি, ওহো, এক সেকেন্ড, এদেরকে নিয়ে এই যে SBI এবং তার অ্যাসোসিয়েট রয়েছে, এবং তার সাথে সাথে যে IDBI এর আন্ডারে যেসব ব্যাংকগুলো রয়েছে বা অন্যান্য যেসব ব্যাংকগুলো রয়েছে সেগুলোকে আমরা বলি পাবলিক সেক্টর ব্যাংক। এদেরকে আমরা একসাথে বলি PSB। ঠিক আছে, PSB, ছোট করে এস লিখতে হয়, যেটাকে হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক বলা হয়। তাহলে SBI কে আমরা বললাম সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক, যেমন PNB থেকে শুরু করে এগুলো সব পাবলিক সেক্টর। মানে SBI এর অ্যাসোসিয়েট আর অন্যান্য যে ব্যাংক সেগুলো এই যে কমার্শিয়াল ব্যাংকের মধ্যে পড়ে। ঠিক আছে, আর যেগুলো এই কোঅপারেটিভ থাকে সেগুলো থাকে আমাদের, যেগুলো দেখবে বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংক, এরকম নাম হয়তো তোমরা শুনে থাকবে, তাই তো, বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংক থেকে শুরু করে এরকম ব্যাংকের নাম তোমরা শুনে থাকবে। এটা দেখবে গ্রামের মধ্যে থাকে, এরা ব্যাংকের মতো, এদের কিন্তু টোটাল কাজ করে না। তাহলে সেগুলো হয় রুরাল কোঅপারেটিভ ব্যাংক। কিছু হয় আরবান, শহরেও কিন্তু এরকম থাকে, কিছু রুরাল কোঅপারেটিভ থাকে। সরি সরি সরি, একটু ভুল হয়ে গেল, এটা নয়। হ্যালো স্যার। বলো বলো। স্যার এটাই ফার্স্ট পেজ তো, আমার মানে নেটওয়ার্ক ওয়াইফাই কানেকশন ছিল না বলে জয়েন করতে পারিনি। অনেকটাই তো হয়ে গেছে। আচ্ছা, রেকর্ডিংটা দেখে নেবে, ঠিক আছে? এর আগে আমি অনেক কিছু এই যে এখানে ডিসকাস করেছি, এটা 3 নম্বর পেজ চলছে, ঠিক আছে? আচ্ছা, এটা 2 নম্বর পেজ, ঠিক আছে। আর এই কোঅপারেটিভের মধ্যে থাকে দুটো ভাগ, একটা হয় রুরাল কোঅপারেটিভ আর হয় আরবান কোঅপারেটিভ। গ্রামের ক্ষেত্রে কোঅপারেটিভ থাকে আর শহরের ক্ষেত্রে কোঅপারেটিভ থাকে। তো এই রুরাল কোঅপারেটিভ, আরবান কোঅপারেটিভের রুরালের মধ্যে যে ভাগ থাকে সেটা হচ্ছে শর্ট টার্মে কিছু লোন দিয়ে থাকে আর কিছু
লং টার্মের লোন দিয়ে থাকে। আর আরবান কোঅপারেটিভ ভাগ থাকে, সেগুলো হয় আমাদের হচ্ছে সিঙ্গেল থাকে আর কিছু হয় মাল্টি স্টেট থাকে। মাল্টি স্টেট বলতে কি, আরবানে কি হয় যে অনেক স্টেট একসাথে, দেখবে অনেক সময় কি স্মার্ট সিটি হয়, তো স্মার্ট সিটির জন্য কি করে পাশের সিটি আরো অন্যান্য সিটিকে সাহায্য করে থাকে, সেগুলো এই যে আরবান কোঅপারেটিভ এই জায়গায় হেল্প করে। রুরালে কি হয় শর্ট টার্ম লং টার্মের জন্য দেয়, শর্ট টার্ম লং টার্ম যেগুলো কি হয় জেনারেলি শর্ট টার্মে দেয় এগ্রিকালচারের জন্য, কৃষিতে কেউ চাইলো তখন এই কোঅপারেটিভ থেকে, কারণ কি ইন্টারেস্ট রেট কম হয়ে থাকে। আর লং টার্মের জন্য কোনো কিছু যদি তোমার যেটাকে বলা হয় বলো ওই যে হস্তশিল্প যেগুলো করে থাকে, মানে যে বাড়িতে যে তোমার হচ্ছে শিল্প হয়, কুটির শিল্প, ঠিক আছে, সেগুলোর জন্য এরা ফাইন্যান্সিং করে। আর এগুলো সিঙ্গেল কোনো টাউনের উন্নতির জন্য, আর মাল্টি স্টেট হলে বড় যদি কোনো প্রজেক্ট করা হয় তখন আরবান কোঅপারেটিভ এই জায়গাগুলোয় কাজ করে থাকে। দেখো, আশা করি ব্যাংকিং সিস্টেমটা আমরা বুঝতে পারছি কিভাবে আমাদের ব্যাংক কাজ করে, ব্যাংকিং সিস্টেমটা কতটা বড়, ক্লিয়ার প্রত্যেকের এটা? ওকে, বলো তাহলে। আনসিকিউর্ড ব্যাংক বলো। বলবেন? আর আনশিডিউল মানে যারা রিজার্ভ ব্যাংকের গাইডলাইন মানে না, এর মধ্যে থাকে ওই কিছু চিট ফান্ড থাকে, ঠিক আছে, যারা মানে না, চিট ফান্ড থাকে, নিধিস থাকে, তারপর ওই যারা সুদখোরের থাকে, তো যারা নিজেরা কি করে অনেকে পার্সোনাল ব্যাংকেরও খুলে থাকে, ঠিক আছে, এই জন্য এগুলো আনশিডিউল ব্যাংক। এটা আমরা ওই মানি মার্কেট যখন ডিসকাস করব, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেট, তখন আমরা এটা সম্পর্কে বলবো, এগুলো আনশিডিউল ব্যাংকের মধ্যে পড়ে। মানে আমরা ব্যাংক বলতে শুধু শিডিউল ব্যাংকটার কথাই আমরা জানি, যারা আরবিআই এর গাইডলাইন মানে তাদের কথাই আমরা জানি। ওকে, এদেরকে ব্যাংক বলা হলেও আনশিডিউল ব্যাংক, এরা প্রকৃতপক্ষে ব্যাংক নয়। এবার ক্লিয়ার আশা করি। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো আমরা ডিসকাস করব খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই সম্পর্কে আমরা ডিসকাস করব। তো এই যে আরবিআইটা রয়েছে, তো আরবিআই আমাদের হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক হিসেবে কাজ করে। এটা প্রথমবার সুপারিশ করা হয়েছিল 1913 সালে, বিশ্বযুদ্ধের আগে প্রথমবার সুপারিশ করা হয়েছিল, একটা কমিশন তৈরি করা হয়েছিল, তার হচ্ছে চেম্বারলিন কমিশন। চেম্বারলিন কমিশন করা হয়েছিল, চেম্বারলিন কমিশন করা হয়েছিল। সে প্রথমবার রিপোর্ট দিয়েছিল যে একটা সেন্ট্রাল ব্যাংক বা রিজার্ভ ব্যাংক তৈরি করার সুপারিশ দিয়েছিল, বাট আমাদের হচ্ছে ওয়ার্ল্ড ওয়ারের কারণে এটা সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যায়। এটা এই সুপারিশটার উপরে কার্যকরী করা সম্ভব হয়নি। 1914 সালে ওয়ার্ল্ড ওয়ার হয়। এরপরে কি হয়, 1926 সালে 1926-এ কি হয়, আমাদের হিল্টন ইয়ং কমিশন, একটা কমিশন গঠন করা হয়, হিল্টন ইয়ং কমিশন, ঠিক আছে, এই হিল্টন ইয়ং কমিশন গঠন করা হয়। এই হিল্টন ইয়ং কমিশনে সুপারিশ করেছিল কে, বি আর আম্বেদকর, ঠিক আছে, বি আর আম্বেদকর এই হিল্টন ইয়ং কমিশনে সুপারিশ করেছিল, এবং এই হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে আমাদের একটা অ্যাক্ট পাস হয়, সেটা হচ্ছে আরবিআই অ্যাক্ট পাস হয়। আরবিআই অ্যাক্ট পাস হয় কবে, 1934 সালে আরবিআই অ্যাক্ট পাস হয়। সেই অ্যাক্টের আন্ডারে 1935 সালে আমাদের তৈরি হয় কি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই এস্টাবলিশড হয়, ঠিক আছে। তাহলে আরবিআই এস্টাবলিশ কিভাবে হলো, প্রথম চেম্বারলিন কমিশন 1913 সালে দেয়, তারপর 1926 সালে হিল্টন ইয়ং কমিশনের সুপারিশ অনুযায়ী আরবিআই অ্যাক্ট পাস হয়, 1934-এ অ্যাক্ট পাস হয়। সেই অ্যাক্ট পাসের আন্ডারে 1935 সালে আরবিআই এস্টাবলিশ হয়, যেটা আমাদের 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে এটাকে পুরোপুরি সবার কাছে ফোকাস করা হয়। তাহলে 1935 সালে আরবিআই গঠন করা হলো। এই আরবিআই যখন গঠন করা হয়, এর ডেটটা ছিল 1935 সালের 1 এপ্রিল। এই জন্য আমাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার, যেটা হচ্ছে আর্থিক বর্ষ বলে থাকি, সে আর্থিক বর্ষটা পাস হয়ে থাকে বা চালু হয় কবে, 1 এপ্রিল থেকে, যেটা 1 এপ্রিল আরবিআই এস্টাবলিশড হয়েছিল। প্রথম এই আরবিআই এর ক্যাপিটাল কত টাকা নিয়ে আরবিআই ব্যবসা শুরু করে, বেশি নয়, মাত্র 5 কোটি টাকা। 5 কোটি টাকা নিয়ে আরবিআই প্রথম ব্যবসা শুরু করে। এবং আরবিআই এর প্রথম গভর্নর কে ছিল, এনিবডি? ওসমান ব্রাউন নাকি? কে তার নাম ছিল ওসবর্ন স্মিথ। অসবর্ন স্মিথ, ঠিক আছে, অসবর্ন স্মিথ প্রথম হচ্ছে আমাদের হচ্ছে আরবিআই এর গভর্নর, ইংলিশ ছিল। আর ইন্ডিয়ান বললে, প্রথম ভারতের ইন্ডিয়ান গভর্নর পারবে? সিডি দেশমুখ। বাহ বাহ বাহ, ভেরি গুড, সিডি দেশমুখ, ভেরি গুড।
তো সিডি দেশমুখ ছিল প্রথম ইন্ডিয়ান গভর্নর, এটা হচ্ছে 1948 এর কথা, 1948 সাল থেকে 49, ঠিক আছে? এই টাইমে সিডি দেশমুখ ছিল। যাই হোক, সে আমাদের হচ্ছে ফাইন্যান্স মিনিস্টারও ছিল, প্রথম স্বাধীন ভারতে বাজেট পেশ করেছিল, যাই হোক, এগুলো সম্পর্কে আমরা পরে ডিসকাস করব। তো আরবিআই প্রথমে এই যে 1935 সালে আরবিআই যে তৈরি করা হয়েছিল, 1935 সালে যে আরবিআই তৈরি করা হয়, প্রথম এদের হেডকোয়ার্টার ছিল কোথায়? কলকাতাতে। প্রথম এরা হেডকোয়ার্টারটা তৈরি করেছিল কলকাতাতে। পরে এটাকে 1937 সালে এর হেডকোয়ার্টারটাকে শিফট করা হয় কোথায়? মুম্বাইতে। এবং মুম্বাইতে বর্তমানে আরবিআই এর হেডকোয়ার্টার রয়েছে, ঠিক আছে? প্রথম 1935 সালে কলকাতায় তৈরি করা হয়, পরে 1937 সালে এটাকে শিফট করে দেওয়া হয় কোথায়? মুম্বাইতে বা বোম্বেতে যেটাকে শিফট করে দেওয়া হয়, ঠিক আছে? এবং আরবিআই এই 1937 সালে মুম্বাইতে শিফট করার পরে প্রথমবার কারেন্সি ইস্যু করে। প্রথমবার কারেন্সি মানে যে নোট ইস্যু করা বা কারেন্সি ইস্যু প্রথমবার 1937 সালে করে, কারণ 1937 সাল থেকে আরবিআই ফুল ফ্লেজে তার কাজ করা শুরু করে। এর আগে এস্টাবলিশমেন্ট হ্যান ত্যান এইসব নিয়ে ব্যস্ত ছিল। তো এরপরে কি হয়? আরবিআই কিন্তু 1947 অবধি আমাদের হচ্ছে, হ্যাঁ, 1947 এপ্রিল মাস অবধি, মান্থ অফ এপ্রিল, এই টাইম অবধি মায়ানমার বা বার্মা, ঠিক আছে, বার্মার সেন্ট্রাল ব্যাংক হিসেবে কাজ করত। কেন? বার্মা ভারত থেকে কবে বিচ্যুত হয়, মানে ভারত থেকে বার্মা কবে বেরিয়ে যায়, নতুন করে বার্মা ভারতের ইন্ডিয়ান ইউনিয়ন থেকে কবে বেরোয় জানো? 1937-এ, ঠিক আছে? 1937 সালে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়, ঠিক আছে, যখন কার্যকরী করা হয়, সেই কার্যকরীর সময় বার্মাকে কিন্তু ভারত থেকে বের করে দেওয়া হয়। কিন্তু যেহেতু বার্মা নতুন একটা কান্ট্রি তৈরি হয়েছে, কিন্তু তাদের আলাদা করে কিছু নেই, এই জন্য 1947 সালের এপ্রিল মাস অবধি বার্মার সেন্ট্রাল ব্যাংক হিসেবে আরবিআই কাজ করেছে। এরপর 1947-এর এপ্রিলের পরে বার্মা নিজেদের সেন্ট্রাল মানে নিজেদের ব্যাংক তৈরি করে নিয়েছে। তো এরপর এটা হলো পাকিস্তানের, ঠিক আছে, আমাদের 1948 সালে 1948-এর, ঠিক আছে, 1948-এর জুন মাস অবধি, মানে প্রায় 1 বছর, ভারতের স্বাধীনতা হওয়ার 1 বছর পর্যন্ত আরবিআই কি করতো? পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংক হিসেবেও কাজ করলো, কারণ পাকিস্তান ভারত থেকে মানে 1947 সালে ভাগ হওয়ার পরেও পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংক হিসেবেও কাজ করে। তারপর পাকিস্তান নিজেরা নিজেদের সেন্ট্রাল ব্যাংক তৈরি করে নেয়, তখন বার্মা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। তাহলে বার্মা দেখো 1948 সালে জুনের পরে ফ্রি হয়ে যায়। এই জন্য আরবিআইকে ন্যাশনালাইজড করা হয়। সব কিছু ঝামেলা মিটে গেছে, তাহলে আরবিআইকে ন্যাশনালাইজড করা হয় কবে? 1949 সালের 1949 1 জানুয়ারি আরবিআইকে কি করা হলো? ন্যাশনালাইজড করে দেওয়া হলো। দেখো, এতটা গল্প বুঝতে পেরেছো নাকি বলো? এতটা গল্প ক্লিয়ার আশা করি। 1913 সালে চেম্বারলিন কমিশন, হিল্টন ইয়াং কমিশন 1926 সালে তৈরি করা হয় বি আর আম্বেদকরের এতে, আরবিআই অ্যাক্ট পাস হয়। প্রথম 5 কোটি টাকার ক্যাপিটাল নিয়ে শুরু হয়, গভর্নর আসপন স্মিথ, ভারতীয় গভর্নর সিডি দেশমুখ। প্রথম 1935 সালে কলকাতায় তৈরি করা হয় হেডকোয়ার্টার, তারপর মুম্বাইতে এটাকে শিফট করা হয় 1937 সালে। প্রথম কারেন্সি ইস্যু করে 1937-এ। 1947 সাল অবধি বার্মার সেন্ট্রাল ব্যাংক হিসেবে কাজ করে। 1948 সাল অবধি পাকিস্তানের করে। আরবিআইকে ন্যাশনালাইজ করা হয় 1949 সালের 1 জানুয়ারি। বলো, ক্লিয়ার এতটা? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো, এই যে আরবিআই তৈরির পিছনে আমি আম্বেদকরের নাম বললাম, আম্বেদকরের এই সংক্রান্ত একটা বই রয়েছে, আম্বেদকরের এই সংক্রান্ত একটা বিখ্যাত বই রয়েছে। সেই বইতে মানে সেই বইটার উপর বেস করেই জেনারেলি বলা হয় যে আরবিআই তৈরি হয়েছে। সেই বইটার নাম হচ্ছে, বইটার নাম লিখবে দ্য প্রবলেম অফ ইন্ডিয়ান রুপি, ইটস অরিজিন and its solution। এটা আম্বেদকরের লেখা বই, দ্য প্রবলেম অফ ইন্ডিয়ান রুপিস, দ্য প্রবলেম অফ ইন্ডিয়ান রুপি অ্যান্ড ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন। এটা আম্বেদকরের লেখা বই, যার উপর বেস করে আমাদের বলা হয় রিজার্ভ ব্যাংক তৈরি হয়েছে। বুঝতে পারছো আম্বেদকর কত বড় মাপের লোক ছিল?
ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখো, প্রথম যখন এই যে আরবিআই তৈরি হয়, আরবিআই এর ভ্যালুটা আমরা দেখলাম যে 5 crore, 5 কোটি টাকা তার ভ্যালু নিয়ে এসে শুরু করলো। এবার আরবিআই কিন্তু প্রথম থেকে কি করেছিল, তার শেয়ার ছেড়েছিল। শেয়ার বুঝিয়ে আশা করি কম বেশি। শেয়ার বলতে কি, টোটাল একটা জিনিসকে এরকম করে ভাগ করে করে বিক্রি করে দেওয়া। আমার যদি 100টা থাকে, এরকম ভাগ করে দিল। এই পার্টগুলোকে একটা শেয়ার বলে। এটার মালিক তুমি, এটার মালিক আমি, এটার মালিক তোমার বন্ধু, এরকম প্রত্যেকের হয়েছে। তাহলে এইভাবে কেউ যদি দুটো শেয়ার কেনে একসাথে, তাহলে সে বেশি প্রফিট পাবে, আর লস হলেও তার বেশি হবে। তাহলে আরবিআই কি করেছিল, এই 5 লাখ টাকা, 5 লাখ টাকাটাকে সে কি করেছিল, শেয়ার হিসেবে ছেড়েছিল। কিভাবে, কতগুলো শেয়ার ছেড়েছিল, 5 লাখ শেয়ার। 5 লাখটা শেয়ার ছাড়ে। প্রত্যেক শেয়ারের ভ্যালু ছিল, প্রত্যেক শেয়ারের ভ্যালু ছিল কত টাকা, 100 টাকা। তো দেখো 100 টাকা ইন্টু 5 লাখ করলে কত হয়ে যায়, 5 কোটি হয়ে যাচ্ছে। 500 কোটি, 500 লাখ, মানে 5 কোটি হয়ে যাচ্ছে। তাহলে 5 লাখ শেয়ার ছাড়ে 100 টাকা হলো। এবার তুমি যদি 3টে শেয়ার কেনো, তাহলে তুমি 300 টাকার শেয়ার কিনলে আরবিআই এর 5 কোটি টাকার এটা। এবার এটা দাম কমে, দাম বেড়ে থাকে। প্রথম এইভাবে আরবিআই কি করে, শেয়ার মার্কেটে নিজের শেয়ারটা ছাড়ে। ঠিক আছে? এবার আরবিআইটা যে চালনা হয়, আরবিআইটা যে কন্ট্রোল হয়, আরবিআই কনস্টিটিউটেড, মানে যে চালিত হয়, এর জন্য, চালনার জন্য কি হয়, একটা সেন্ট্রাল বোর্ড রয়েছে। ঠিক আছে? আরবিআই যে চালনা হয় বা চালিত করা হয়, এর জন্য রয়েছে একটা সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস। ঠিক আছে? সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর রয়েছে। এর মেম্বার কতজন, কতজন নিয়ে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর, এর মেম্বারে কতজন, 20 জন মেম্বার হয়ে থাকে। সেই 20 জন মেম্বারের মধ্যে কে কে থাকে, নাম্বার 1, একজন থাকে এর গভর্নর। আরবিআই এর গভর্নর এখন কে বাবু, আরবিআই এর গভর্নর? শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস, ভেরি গুড। আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস গভর্নর রয়েছে। একজন হবে গভর্নর, 4 জন হবে ডেপুটি গভর্নর। ঠিক আছে? ডেপুটি গভর্নর। এবার বলবে স্যার 4 জন কেন, একজন হলেই তো মিটে যেত। ঠিক আছে? কেন, একটু জাস্ট একটু পরেই বলছি। 14 জন হবে ডিরেক্টর। ঠিক আছে? আর একজন হবে কি, গভর্নমেন্ট আধিকারিক, মানে সরকারি আধিকারিক, গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ, সরকারি আধিকারিক। দেখো যোগ করা হচ্ছে, 20 জন হচ্ছে, হয়ে যাচ্ছে। এবার এই 4টা ডেপুটি গভর্নর কেন, 4টে ডেপুটি গভর্নর বলতে আরবিআই এর 4টে হেড অফিস রয়েছে। একটা আমাদের কলকাতাতে রয়েছে, একটা আমাদের বোম্বেতে রয়েছে, কলকাতার মানে বোম্বে বা মুম্বাই বলবো এখন, কলকাতাতে রয়েছে, একটা আমাদের মুম্বাইতে রয়েছে, একটা আমাদের চেন্নাইতে রয়েছে। মানে অ্যাকচুয়ালি দেখো না, সে বেঙ্গল প্রেসিডেন্সি, বোম্বে প্রেসিডেন্সি, চেন্নাই মানে মাদ্রাজ প্রেসিডেন্সি, আর লাস্ট আমাদের যেটা সেন্ট্রাল হচ্ছে নিউ দিল্লিতে রয়েছে। তাহলে 4টে কেন ডেপুটি গভর্নর, বুঝতে পারছি। 4টে জায়গায় হেড অফিস রয়েছে, এবং সবের মধ্যে সবচেয়ে বড় হেড অফিস, যেটা এটাই মেনলি হেড অফিস, সেটা হচ্ছে মুম্বাইয়ের হেড অফিস। দেখো বোঝা গেছে প্রত্যেকের এতটা? হ্যাঁ স্যার। তো এই যে আরবিআই এর এতজন লোক রয়েছে, ঠিক আছে? এবার এই আরবিআই এর যে মানে আমরা ডিসকাস করলাম, প্রথম গভর্নর ডিসকাস করলাম, ওকে ঠিক আছে, অসুবিধা নেই। এবার এই যে আরবিআই যে তৈরি করা হয়েছে, এর অবজেক্টিভ কি, কেন তৈরি করা হয়েছে? আরবিআই এর কিছু অবজেক্টিভ তো থাকবে। তাহলে অবজেক্টিভ অফ আরবিআই, আরবিআই এর কি কি অবজেক্টিভ রয়েছে, কেন তৈরি করা হয়েছে আরবিআই? যে এমনি এমনি তো আরবিআই তৈরি করা হবে না, হঠাৎ করে মনে হলো যে একটু একটা আরবিআই বানিয়ে দিই, সেরকম তো নয়। তো আরবিআই অবজেক্ট তৈরি করার আমাদের 3টে ভ্যালিড আমাদের কজ রয়েছে, যেটা আমাদের জানতে হবে। নাম্বার 1 হচ্ছে প্রাইস স্টেবিলিটি। আমি বলছি জিনিসগুলো, প্রাইস স্টেবিলিটি, প্রাইস স্টেবিলিটি। নাম্বার 2 কজ হচ্ছে কি, যে এনসিওরিং, ENSURING, ensuring adequate, ADEQUATE, adequate flow of credit,
এর পয়েন্টগুলো লেখো, তারপর আমি এগুলো এক্সপ্লেন করে দিচ্ছি। ফ্লো অফ ক্রেডিট। আর নাম্বার 3 সেটা হচ্ছে কি সিকিউরিং ফাইনান্সিয়াল স্টেবিলিটি। ফাইনান্সিয়াল স্টেবিলিটি। দেখো, নাম্বার 1 কি হচ্ছে প্রাইস স্টেবিলিটি। প্রাইস স্টেবিলিটি মানে বুঝতেই পারছি যে দামের যেন একটা স্টেবিলিটি থাকে। আজকে তুমি চালের দাম হয়তো 100 টাকা, তুমি হচ্ছে 50 টাকা দিয়ে কিনলে 1 কেজি চাল, তারপর দিন যদি 100 টাকা হয়, তারপর দিন 10 টাকা হয়, তাহলে একটা সমস্যা হবে, লোকের জিনিস কিনতে লোকে বিব্রত বোধ করবে। এই জন্য যেন প্রত্যেকটা জিনিসের একটা প্রাইস স্টেবিলিটি থাকে, এটা আরবিআই দেখবে। এনসিওরিং অ্যাডিকুয়েট ফ্লো অফ ক্রেডিট। ক্রেডিট বলতে কি, যেটা হচ্ছে ডিমান্ড। যে এখন কি হয় যে মানুষের টাকার ডিমান্ড থাকে। আমি জানি প্রত্যেকে দেখেছি যে প্রত্যেকে মানুষের, আমরা একটা হিসাব করে দেখেছি যে ভারতের লোকের ক্যাশ লাগে প্রত্যেকদিন, বিভিন্ন জায়গায় ব্যাংক থেকে তারা ক্যাশ তুলতে আসে, সাপোজ ধরো 10 কোটি টাকা। তাহলে আরবিআই চাইবে যে সেই 10 কোটি টাকা বা খুব বেশি হলে 15 কোটি টাকার ক্যাশই সে রাখবে। লোকের ক্যাশের প্রয়োজন এত টাকা, তার মানে 10 কোটি টাকার ট্রানজেকশন হচ্ছে সেরকম না, ক্যাশ লাগছে তার 10 কোটি টাকা। এবার এটা মানুষের একটা ডিমান্ড থাকে, তাহলে সেই ক্রেডিট বা তার সাথে সাথে দেখো যে থাকে যে যদি বলি হন্ডার বাইক, যারা হন্ডা কোম্পানি থাকে তারা জানে যে আমার টোটাল হন্ডার বাইক পার ডে 200টা বিক্রি হয়। তাহলে হঠাৎ করে সেই 200টা 10 হয়ে যাবে না, আবার 200টা হঠাৎ করে 2000ও হয়ে যাবে না। খুব বেশি হলে 10-15 কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু খুব বেশি চেঞ্জ হবে না। তাহলে এই ক্রেডিটটাকে, যে অ্যাডিকুয়েট ফ্লো অফ ক্রেডিট, এটা যেন থাকে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকতে হবে। স্টেবিলিটি কি, যে কোনো জিনিসের, যে আজকে কোনো জিনিসের দাম আছে, যে সাপোজ ধরো এই যে ম্যাগি আছে, তাহলে ম্যাগি যে রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকদিন ম্যাগি কোম্পানি জানে যে আমার হচ্ছে তোমার ধরো যে সাপোজ ম্যাগি কোম্পানি না বলে আমি ব্যাংকের কথা বলি, এসবিআই জানে যে আমি 110 জন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে যদি হচ্ছে দিয়ে থাকি, তো আমি তাদের কাছ থেকে রিটার্ন পেয়ে যাব। হঠাৎ করে যদি ব্যাংক বলে যে টাকা টাকা সব বন্ধ, যে তুমি বন্ধ হয়ে গেল, তাহলে সে তো তোমাকে সব টাকা ফেরত দিতে হবে। তো এসবিআই তো দিতে পারবেন, কারণ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি না থাকলে কোনো পসিবল না। যখনই আমরা দেখি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নেই, তখন আমরা কিন্তু ইনভেস্ট করতে ভয় পাই। আমরা কি করি, সরকারি ব্যাংকে ইনভেস্ট করি, কিন্তু প্রাইভেট ব্যাংকে ইনভেস্ট করতে আমরা ভয় পাই। কেন কি, তাদের স্টেবিলিটি নেই, তাই তো? এই কারণে কি হয়, আমাদের এই 3টে অবজেক্টিভ আরবিআই এর থাকে, যেই কারণে আরবিআই এর এই 3টে অবজেক্টিভ থাকে। দেখো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ক্লিয়ার? সেকেন্ডটা আরেকবার বলবেন? হ্যাঁ, এনসিওরিং অ্যাডিকুয়েট ফ্লো অফ ক্রেডিট। ক্রেডিট মানে হচ্ছে ধার, মানে লোকের যে ডিমান্ড থাকে, যে যদি দেখো লোকের টাকার প্রতি ডিমান্ড না থাকে, হঠাৎ যদি ডিমান্ড কমে যায়, তাহলে কি হবে, ইকোনমি ফল করবে। তুমি দেখো, আমাদের হচ্ছে ডিমান্ড আছে, তোমার হচ্ছে প্রত্যেক দিনের ডিমান্ড আছে, তুমি একটা মার্কেট থেকে তোমার হচ্ছে সাপোজ ধরো তোমার হচ্ছে যে তুমি সাবান তৈরি করো, তাহলে তুমি জানো যে আমার পার ডে কোম্পানি থেকে 100টা সাবান আমাদের তৈরি করতে হবে, তাহলে আমরা মার্কেটের ডিমান্ড তৈরি করবো। এবার যদি হঠাৎ করে সাবানের ডিমান্ড বন্ধ হয়ে যায়, লোকে সাবান ছেড়ে দিয়ে প্রত্যেকে যদি তেল মাখা শুরু করে, তাহলে কি হবে, তোমার ফ্লো অফ ক্রেডিটটা তোমার নষ্ট হয়ে যাবে। আর তোমার যখন ফ্লো অফ ক্রেডিট নষ্ট হবে, অন্যান্য ইন্ডাস্ট্রিও সেই জায়গায় হ্যাম্পার্ড হবে। যেমন সে আমরা সেই এতে পড়েছি, তোমার বলো পরিবেশে পড়েছি। তাহলে এই একটা ফ্লো অফ ক্রেডিট মানে লোকের যে চাহিদা, লোকের যদি চাহিদা যদি বন্ধ হয়ে যায় হঠাৎ করে, লোকের যে যে মানে লোন নেওয়া এসব যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো আমাদের ইকোনমি তো স্টেবল হয়ে যাবে। তাহলে সেটাকে মেনটেন করার দরকার রয়েছে। এবার বোঝা গেছে রিপা? হ্যাঁ স্যার। তাহলে এটা আমাদের আরবিআই এর অবজেক্টিভ। ওকে, এবার দেখো, যেটা আমরা আজকে ডিসকাস করব, যেটা আমাদের আজকের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমাদের একটু ডিসকাস করতে হবে, সেটা হচ্ছে রোল অফ আরবিআই। করবো যে রোল অ্যান্ড ফাংশন অফ আরবিআই, যে আরবিআই কি কাজ করে। আরবিআই এর কাজের মধ্যে ফার্স্ট অফ অল আমরা প্রত্যেকেই ভালো করে জানি আরবিআই কি কি কাজ করে। তো প্রথম কাজের মধ্যে বলবো আরবিআই কি করে, নোট ইস্যু করে, ইস্যু অফ নোটস, নোট ইস্যু করে। আমি কাজগুলো বলে দিই, তারপরে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। নাম্বার 2 কি করে, সরকারের ব্যাংকার হিসেবে কি করে কাজ করে, ব্যাংকার অফ দ্য গভর্নমেন্ট, সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে। নাম্বার 3 কি কাজ করে,
ব্যাংকার অফ ব্যাংকস, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। নাম্বার 4, 4 নাম্বার আরবিআই এর কি কাজ, যে কন্ট্রোলার অফ ক্রেডিট। ক্রেডিট কন্ট্রোল করে, কন্ট্রোলার অফ ক্রেডিট, CON, কন্ট্রোলার অফ ক্রেডিট, ক্রেডিট কন্ট্রোল করে। ওকে, নাম্বার 5 কি করে, আমাদের হচ্ছে কাস্টোডিয়ান, CUSTODIAN, কাস্টোডিয়ান অফ ফরেন রিজার্ভস কাজ করে থাকে। আর হচ্ছে নাম্বার 6, যেটা আমাদের বলবো যে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ রেট, এক্সপ্লেন করে দিই, সব বাংলাতে করে দেবো। কারেন্সি এক্সচেঞ্জ রেট কন্ট্রোল। ওকে, দেখো এগুলো মোটামুটি আরবিআই এর 6টা মেন কাজের মধ্যে। দেখো ফার্স্ট অফ অল আমরা ডিসকাস করছি ইস্যু অফ কারেন্সি, মানে কি করে, যে নোট ছাপা। তাহলে আর একমাত্র নোট কে ছাপাতে পারে, তুমি আমি নোট ছাপাতে পারবো? নিশ্চয়ই পারবো না। তাহলে নোট ছাপাতে পারবে কে, একমাত্র আরবিআই, যেটা হচ্ছে বলা হয় কাগজি মুদ্রার প্রচলন। মিন্ট আলাদা, মিন্ট আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে মিন্ট নিয়ে আসা হয় বা কয়েন নিয়ে আসা হয়, যেগুলো কাগজি মুদ্রা হয়, যেগুলো আমাদের নোট হয়। নোট কিন্তু অনলি আরবিআই ইস্যু করে। তাহলে আরবিআই নোট ইস্যুর উপরে কি রয়েছে, মনোপলি রয়েছে। মনোপলি মানে একমাত্র আরবিআই তৈরি করবে, মানে যেটাকে আমরা বলবো যে আরবিআই এর কি রয়েছে, সোল রাইট রয়েছে। সোল মানে যার একমাত্র ক্ষমতা রয়েছে, তাকে সোল বলা হয়। সোল রাইট রয়েছে আরবিআই নোট ইস্যুর ক্ষেত্রে। তাহলে এই জায়গায় নোট ইস্যুর ক্ষেত্রে আরবিআই কে কি করতে হয়, আগে কি হতো যে 1957 এর আগে আরবিআই কি করত, যে 115 কোটি টাকা, সরি এখানে না, 1957 আগে আরবিআই কি করত, যে 115 কোটি টাকার আচ্ছা 115 কোটি টাকার গোল্ড এবং 85 কোটি টাকার বিদেশি মুদ্রা রেখে, যে কোনো মুদ্রা রেখে যে কোনো পরিমাণ নোট ছাপাতে পারত। ঠিক আছে, কিন্তু এতে সমস্যা কি হলো, যে কারেন্সির ওপরে আমাদের এফেক্ট পড়লো। প্রচুর যদি নোট ছাপানো হয়ে যায়, তাহলে কি দেশের ইকোনমি উন্নতি হয়ে যাবে? কখনোই হবে না, ইনফ্লেশন হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আগে হতো। এই জন্য 1957 এর পরে এই জিনিসটাকে, এই গোল্ড আর এই জিনিসটাকে উঠিয়ে দিয়ে বলা হলো কি, একটা নতুন সিস্টেম নিয়ে আসা হলো, সেটাকে বলা হয় MRS। সেটা হচ্ছে মিনিমাম রিজার্ভ সিস্টেম। মানে কি মিনিমাম রিজার্ভ সিস্টেম বলতে কি, যে তুমি 10% তোমার টাকা স্টোর করবে, তারপর তুমি যা করবে তার 10% তোমাকে একটা রাখতে হবে। ঠিক আছে, এই জন্য এটাকে বলে দেওয়া হলো যে 10% তুমি টাকা রেখে, একটা টাকা বলা হলো রেখে তুমি ছাপাতে পারো। বর্তমানে এমআরএস মেথডে আমাদের নোট ইস্যু করা হয়ে থাকে। ঠিক আছে, তো এই কাগজি মুদ্রার মধ্যে একমাত্র 1 টাকার যে কয়েন, এটা কে ইস্যু করে? 1 টাকার কয়েন কে ইস্যু করে? আরবিআই 1 টাকার কয়েন ইস্যু করে? ফিনান্স মিনিস্ট্রি। হ্যাঁ একদম, আমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স মিনিস্ট্রি, মানে আমাদের অর্থ দপ্তর 1 টাকার কয়েন ইস্যু করে। আর 1 টাকার কয়েনে কার সাইন থাকে, সিগনেচার কে করে? স্যার ফিনান্স মিনিস্টার। ফাইন্যান্স সেক্রেটারি। ঠিক আছে, মিনিস্টার কিন্তু করে না, ফাইন্যান্স সেক্রেটারির সাইন থাকে 1 টাকার কয়েনে। আর এমনি আমাদের নোটে কার সাইন থাকে? গভর্নরের। গভর্নরের সাইন থাকে। ঠিক আছে, আমাদের রিজার্ভ ব্যাংকের যে গভর্নর, তার সাইন থাকে। কিন্তু 1 টাকার কয়েন, তাতে সাইন থাকে ফাইন্যান্স সেক্রেটারি, ফাইন্যান্স মিনিস্টার নয় কিন্তু, ফাইন্যান্স মিনিস্ট্রি। এটাকে ইস্যু করে, 1 টাকার কয়েনকে ইস্যু করে ফাইন্যান্স মিনিস্ট্রি, কিন্তু এটাকে রেগুলেট করে আরবিআই। আরবিআই এটাকে রেগুলেট করে, কিন্তু ইস্যু করে ফাইন্যান্স মিনিস্ট্রি। আর 1 টাকার কয়েনে সাইন থাকে কার? ফাইন্যান্স সেক্রেটারির সাইন থাকে।
ওকে, আশা করি বোঝা গেছে নোট ইস্যুর কথা। ব্যাংকার অফ দ্য গভর্নমেন্ট, সরকারের ব্যাংক হিসাবে কাজ করে থাকে আমাদের আরবিআই। যে সরকার কত টাকা খরচ করছে, কত টাকা এ করছে, তার হিসাব কিন্তু আরবিআই রাখবে। তাহলে এই হিসাবে আরবিআই কি করে, সরকারের ব্যাংকার হিসেবে, শুধু ব্যাংকার হিসেবেই নয়, সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে, সরকারের এজেন্ট হিসেবে কাজ করে এবং সরকারের অ্যাডভাইজার হিসেবে কাজ করে। এই তিনটেই কিন্তু আরবিআই এর পাওয়ার রয়েছে, ব্যাংকার, এজেন্ট এবং অ্যাডভাইজার হিসেবে কাজ করে। এবার মোদি অ্যাডভাইস নিলে নিতেও পারে, নাও নিতে পারে, সেটা মোদির ব্যাপার, বাট অ্যাডভাইস দেওয়ার ক্ষমতা আরবিআই এর রয়েছে। তাহলে এই সময় কি করে ব্যাংকার, মানে গভর্নমেন্ট যে কোনো পলিসি যদি করে থাকে, বা গভর্নমেন্টের যেরকম হয় বিভিন্ন সময় দেখবে ঋণপত্র হয়ে থাকে, তাহলে সেই ঋণপত্রগুলো সাপোজ গভর্নমেন্ট, যেগুলো গভর্নমেন্ট বন্ড থাকে, সেই বন্ডগুলো সাপোজ হলো তুমি হচ্ছে 10 বছরের বন্ড তৈরি একটা নিলে, গভর্নমেন্ট বন্ড। তাহলে সেই বন্ড 10 বছর পরে তো মোদি থাকবে না, তাহলে মোদি তো চলে গেলে কি মোদির পেছন পেছন যাবে, মোদি ভাই আমার বন্ড রয়ে গেছে, সেসব তো নেই হোগা। তাহলে এই বন্ডগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নামে হলেও এগুলোকে রেগুলেট করে বা এর সিকিউরিটি দেয় কে, আরবিআই। তাহলে গভর্নমেন্টের হয়ে সমস্ত কাজ করে কে, আরবিআই কাজ করে থাকে। আশা করি বোঝা গেছে। ওকে, ক্লিয়ার। ব্যাংকার অফ দ্য ব্যাংক, আমাদের যেসব পাবলিক ব্যাংক, যে আমাদের এসবিআই রয়েছে, সব ব্যাংক রয়েছে, সমস্ত ব্যাংক, কেউ যদি তুমি আজকে হয়তো লটারিতে 500 কোটি টাকা জিতে গেলে, তাহলে তোমার মনে হয়েছে একটা ব্যাংক খুলবে, তুমি কি ব্যাংক খুলতে পারবে? তুমি কিন্তু ব্যাংক খুলতে পারবে না। তুমি ব্যাংক খুলতে গেলে তোমাকে আরবিআই এর কাছে যেতে হবে। আরবিআই যদি তোমাকে পারমিশন দেয়, তখনই একমাত্র তুমি কি করবে, ব্যাংক খুলতে পারবে, না হলে তোমার ইচ্ছেতে তুমি ব্যাংক খুলতে পারবে না। তাহলে এবার এই ব্যাংক যদি কোনো সমস্যায় পড়ে থাকে, সেই সমস্যাগুলো আরবিআই কি করবে, সলভ করে দেবে। আরবিআই কে বলা হয় শেষ পর্যায়ের ঋণদাতা। আরবিআই কে বলা হয় শেষ পর্যায়ের ঋণদাতা। কেন শেষ পর্যায়ের ঋণদাতা? কোনো ব্যাংক যদি সমস্যায় পড়ে, প্রথমে তার অন্যান্য ব্যাংকের কাছ থেকে মানে ঋণ নিয়ে সেটা মেক আপ করার চেষ্টা করে, সবার শেষে আরবিআই এর কাছে। কেন? কারণ আরবিআই এর কাছ থেকে যদি লোন নেয়, তাহলে আরবিআই কি করবে, এই ব্যাংকগুলোর উপর বিভিন্ন ধরনের, যে যাকে বলে শর্ত আরোপ করবে। ঠিক আছে, শর্ত আরোপ করবে ব্যাংকের উপর। এই জন্য শর্ত থেকে বাঁচার জন্য ব্যাংকগুলো কি করে, আরবিআই এর কাছ থেকে সবার শেষে যায়। আচ্ছা, কন্ট্রোলার অফ ক্রেডিট, ক্রেডিট কন্ট্রোল করে। মানে কি, ক্রেডিট কন্ট্রোল বলতে আমরা একটা বলবো যে আমাদের কি হয়, বিভিন্ন সময় কি হয়, আমাদের হচ্ছে যে ডিমান্ড থাকে মানুষের, সেটা কি হয়, বাড়ে। যে কখনো আমরা চাই যে সরকারের, গভর্নমেন্টের মানুষের হাতে প্রচুর টাকা আসুক, আবার অনেক সময় চাই মানুষের হাতে টাকা কম থাকুক। তার মানে সেই ক্রেডিট কন্ট্রোল, মানে যদি মানুষের হাতে বেশি টাকা দিতে চাই, তাহলে আমরা কি করব, সুদের হার, ইন্টারেস্ট রেট আমি যদি কমিয়ে দিই, তাহলে কি হবে, মানুষ টাকা বেশি রাখতে চাইবে না, বেশি খরচ করতে চাইবে। ঠিক আছে, মানুষ বেশি টাকা রাখতে চাইবে না, খরচ করতে চাইবে। তাহলে কমিয়ে দিলে তাহলে লোকের হাতে টাকা বেড়ে যাবে। আর যদি আমি ইন্টারেস্ট রেটকে বাড়িয়ে দিই, তাহলে লোক কি করবে, টাকা খরচ করার থেকে বেশি জমানোর চেষ্টা করবে। এটা তো হয়ে থাকে। তাহলে জমায় যদি বেশি, তাহলে লোকের হাতে কি হবে, টাকার পরিমাণ কমে যাবে, লোকের পারচেজিং পাওয়ার কমে যাবে। বুঝতে পারছি প্রত্যেকে? তাহলে এইভাবে কি করে আরবিআই কি করে, ক্রেডিট কন্ট্রোল করে। কাস্টোডিয়ান অফ ফরেন রিজার্ভ, আমাদের কি হয়, প্রত্যেক দেশকে একটা করে সবাইকে ফরেন কারেন্সি রাখতে হয়। আমাদের ইন্ডিয়াতে ইউকের কারেন্সি রয়েছে, ইউএস এর কারেন্সি, সব দেশের কারেন্সি রয়েছে, বা হচ্ছে আমাদের হচ্ছে সৌদি আরবের কারেন্সিও রয়েছে। কারণ কি, তুমি যদি এখন সৌদি আরবের কাছ থেকে তেল নিতে যাও, ক্রুড অয়েল নিতে চাও, তারা তোমার কারেন্সি কিন্তু নেবে না, তারা বলবে আমাদের কারেন্সি দাও, সেটা ছাড়া তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তাহলে সেটা নিতে গেলে তোমাকে এই সৌদি আরবের কারেন্সি তোমার দেশে স্টোর করতে হবে, তাদেরকে কিছু বিক্রি করে তাদের কারেন্সি স্টোর করতে হবে। তাহলে সেই কারেন্সি স্টোর করে তুমি, তাহলে সেই কারেন্সিটা কোথায় স্টোর করবে, তোমার আমার ঘরে তো থাকবে না। সেই ফরেন কারেন্সি কি করে, আরবিআই কে স্টোর করে রাখতে হয়। তাহলে আরবিআই স্টোর করে সেগুলো বিদেশে যখন কোনো কিছু কেনা বেচা হয়, সেগুলো থাকে। কারেন্সি এক্সচেঞ্জ রেট কন্ট্রোল, যে এখন ডলারের সাপেক্ষে টাকার যে $1 সমান সাপোজ ধরো 60 টাকা, তাহলে এটাকে কন্ট্রোল করতে হবে। কোনো কারণে যদি 60 টাকার জায়গায় এটা 100 টাকা হয়ে যায়, তার মধ্যে আমাদের কারেন্সি কি হয়ে যাচ্ছে, ডিভ্যালুয়েট হয়ে যাচ্ছে, অবমূল্যায়িত হয়ে যাচ্ছে। তাহলে সেটাকে আমাদের আরবিআই কি করবে, কন্ট্রোল করবে। যদি কোনো সময় এটা কমে যায়, তাহলে সেটাকে বাড়ানোর চেষ্টা করবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের আরবিআই এর যে কাজের মধ্যে পড়ে। দেখো, আশা করি বুঝতে পারছো রোল অ্যান্ড ফাংশন অফ আরবিআই, প্রত্যেকের ক্লিয়ার?
বলো, এর মধ্যে কারো যদি কোনো ডাউট থাকে বলো। স্যার টাকা আর ডলারের ব্যাপারটা স্যার ওটা কি কি অনুপাতে করা হয়? ওটা যেমন ওটা আমার ওটা 1 অনুপাত ডলার। বলতে ডিমান্ডের অনুপাতে হয়। যে আমি আমার কাছে ডিমান্ড রয়েছে, আমার কাছে হচ্ছে টাকায় ডলারের যে রেশিও হয় এটা ডিমান্ড। মানে আমার কারেন্সির মানে আমার ডিমান্ড বেশি রয়েছে, আমার টাকার ডিমান্ড রয়েছে, তাহলে আমি বলবো আমি আমার $1 জন্য তোমাকে তোমার 10 টাকা আমাকে দিতে হবে। এবার তোমার ডলারের দাম ভ্যালু যদি কমে যায় তখন ডলার বলবে আমার $10 জন্য আমি 1 টাকা দেবো। এটা ডিপেন্ড করে সেই কারেন্সির ডিমান্ডের ওপর। আমেরিকার সাথে সবাই ট্রেড করতে চায়, ওই জন্য আমেরিকার কারেন্সির ভ্যালু সব থেকে বেশি হয়, আমেরিকান ইউএস ডলারের ভ্যালু। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, দেখো আজকে আমরা এতটাই আর করলাম। স্যার বলো। ফরেন রিজার্ভটা হচ্ছে মানে যে দেশের সঙ্গে যত বেশি বিজনেস হবে ওই দেশের ফরেন রিজার্ভ তত বেশি রাখা হবে আর কি। ফরেন রিজার্ভ ওই মানে দেশের এখানে শুধু একটা দেশের নয়, এর মধ্যে সবাই থাকবে। ফরেন রিজার্ভের মধ্যে ইউএস এরও থাকবে, ইউকেরও থাকবে, মানে জার্মানিরও থাকবে, সবাই থাকবে। সব দেশেরই কারেন্সি, যাদের কাছ থেকে আমরা কিছু কিনতে চাইবো তাদের কারেন্সি আমরা রাখবো। ঠিক আছে, সেটাকে আমরা ফরেন রিজার্ভ বলি, বিদেশি মুদ্রার ভান্ডার। তার কাস্টেডিয়ান মানে তার কাস্টডি রাখে আমাদের গভর্নমেন্ট, মানে আমাদের আরবিআই রাখে। বোঝা গেছে আশা করি? আচ্ছা, পরের দিন আমি ডিসকাস করব, এর পরের দিন আমি ডিসকাস করব কিভাবে আরবিআই এইগুলোকে কন্ট্রোল করে। আমি এখানে তো বলে দিলাম এইভাবে করে, এর মধ্যে কি কি মেথড রয়েছে, সিআরআর, এসএলআর, এগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব। কিছু কোয়ালিটেটিভ মেথড, কিছু কোয়ান্টিটেটিভ মেথড, এগুলো আমরা পরের দিন টোটাল ডিসকাস করব। ওকে, আজকে এতটা প্রত্যেকে নোট ডাউন করেছো, এটা একটু ভালো করে পড়ে নেবে, এই জিনিসটা একটু বুঝে নেবে। পরের দিন আমরা করলে আমাদের এই আরবিআই এর এই মানে ব্যাংকিং সিস্টেমটা আমাদের মোটামুটি কমপ্লিট হবে। ওকে। হ্যাঁ স্যার।